শিক্ষিত যুবক অনেক প্রত্যাশা নিয়ে লেখাপড়া শিখেছে, পরিবারের মানুষজনদেরও অনেক প্রত্যাশা। তাই সে যখন কলেজে পরীক্ষা দিত, কলেজের গেটের বাইরে তার বড় দাদা টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকত। আজকে সেই যুবক এক নারীর প্রেমে লিপ্ত, কিন্তু তবুও সেই প্রেম বা ভালোবাসাটা টিকবে না, থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। সে নিজেও জানে এবং সমাজ আরও ভালো করে জানে। তাই পরিস্থিতি তার কোন দিকে যাচ্ছে, একটা বেকার হতভাগ্য যুবকের জীবন কোন দিকে গিয়ে পৌঁছয়, কোন ঢেউয়ের তাড়নায় সে ছুটে বেড়ায়, তারই দিগদর্শন আলোচনা করব আজকের আলোচ্য গল্পটিতে। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার আজকের আলোচ্য বিষয় বা গল্পটি হলো গোত্রান্তর, যার রচয়িতা সুবোধ ঘোষ। আমি যতদূর জানি মূলত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা MA থার্ড সেমিস্টার পড়াশোনা করছো তাদের এটি পাঠ্যতে রয়েছে। তো সেই গল্পটির বিষয় এবং সেই গল্পটি সম্পর্কিত কোন তত্ত্ব উঠে এসেছে এবং কি প্রশ্ন আসা উচিত সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। তো এখন বলি, এই গল্পের মধ্যে প্রধান যে চরিত্র তার নাম সঞ্জয়। এই সঞ্জয়দের বাড়ি মকতপুর, গ্রাম্য পরিবেশে বাড়ি, কাঁচা রাস্তার পাশে তাদের ঘর, চুঙি খোলা দিয়ে তাদের ঘরের ছাউনি, বাঁশ থেকে ঘুণের ধুলো ঝরে পড়ছে সব সময়। সামান্য একটুখানি আশ্রয়ের মধ্যে অনেকগুলো কাচ্চা বাচ্চা সহযোগে বেশ কয়েকজন নারী পুরুষ সেখানে বসবাস করতে হয়। নুন আনতে পান্তা ফুরাবার অবস্থা। বড় দাদা মাসিক কতকগুলি মাসোহারার বিনিময়ে সংসারটিকে চালাতে সমর্থ হচ্ছে না, তাই প্রতি মাসেই তাকে বিভিন্ন খরচের খাতার অংশ থেকে বেশ কিছু জিনিসকে কাটতে কাটতে আজকে পেটে টান পড়বার উপক্রম হয়েছে। দাদা বারে বারে শুনিয়ে দিয়েছে, যে যার ব্যবস্থা সে তার করো। এই সঞ্জয়কে অনেক প্রত্যাশা নিয়ে দাদা লেখাপড়া শিখিয়েছে। সঞ্জয় MA পাস। সঞ্জয়ের খেলাধুলায় সার্টিফিকেট আছে। সঞ্জয়ের লেখা ইকোনমিক্স বিষয়ে 3খানি প্রবন্ধ বিদেশি পত্রিকাতে প্রকাশ পেয়েছে। সঞ্জয়ের সমস্ত এই কৃতিত্ব আজকে বান্ডিল করে বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছে। সে আর বিশেষ কাজে লাগে না। সঞ্জয়ের 5 বছরের ভাইজি পুতুল প্রায়শই সে কাকার মাথা ধরলে মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু তার কাছেও একটা চাহিদা রয়েছে, তাকে সিল্কের ফিতে এনে দেওয়া চাই। সঞ্জয় লক্ষ্য করে দেখেছে, পরিবারে বাবা মা ভাই বোন যে যেখানে যত আছে সকলের সঙ্গেই জীবনের একটা বাণিজ্যিক সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। বাইরের যে সম্পর্কটা সাধারণভাবে আমরা তুলে ধরবার চেষ্টা করি বা প্রকাশ করার চেষ্টা করি, আসলে সেটা একটা কৃত্রিম সম্পর্ক। প্রকৃত সম্পর্ক, প্রকৃত বন্ধনের দৃঢ়তা তৈরি হয় অর্থনীতি থেকে বা অর্থের সাজুজ্যতা থেকে, অর্থের প্রাচুর্যতা থেকে। সুমিত্রা অনেক দিন আর এদিকে আসে না। সুমিত্রার সঙ্গে সঞ্জয়ের ছিল ভালোবাসার সম্পর্ক। সেই গত দুর্গাপূজার দশমীর সময় সে এখানে এসেছিল এবং চাপা ফুল রঙের শাড়িতে তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তার কপালে ছিল চন্দনের টিপ। সে প্রায় 2 মিনিট তার কপাল সঞ্জয়ের পায়ে অলুলায়িত রেখেছিল। প্রেমের হাওয়া সম্ভবত ঘুরে গেছে। সুমিত্রার বাবা অভয়বাবু আর সঞ্জয়ের সঙ্গে বিশেষ কথাবার্তা কন না। তিনি নাকি তার বাড়িটি মর্টগেজ দিয়েছেন। কিসের এমন টাকার প্রয়োজন হলো? তাহলে কি বড়লোক পাত্রের সঙ্গে নিজের কন্যার বিবাহ সম্পর্ক স্থাপন করেছে? সঞ্জয়ের যখন মনে এই সন্দেহ বাসা বেঁধেছে, তখনই তার বৌদি এসে জানিয়েছে, ঠাকুরপো, অভয়বাবুদের খবর শুনেছ? সঞ্জয় তার আগেই বলেছে, কেন, মেয়ের বিয়ে ঠিক করেছে নাকি? তার বৌদি সমর্থন জানিয়ে বলেছে, হ্যাঁ, এবং সাব রেজিস্ট্রার ননীবাবুর সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। এইটি ছিল গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্বের মধ্যে এবার প্রবেশ করি। সেই অংশে আমরা দেখতে পাব সঞ্জয় তার বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য
গোত্রান্তরিত হবার চেষ্টা করল। সঞ্জয় চলে গেল দূর স্থানে রতনলাল সুগার মিলে। 30 টাকা মাইনের চাকরি নিয়ে সে সেখানে পাড়ি দিল। সেই এলাকাটির নাম রতনগঞ্জ। আসলে এখানটা 84 পরগনার অন্তর্গত। এইখানে এই চিনির কলের পাশাপাশি কুলি মজুর মুটেদের বসবাস। প্রচুর কৃষকও রয়েছে যারা আখ চাষের সাথে যুক্ত। আখই তাদের অর্থনীতি, সেখান থেকেই প্রত্যেকের উপার্জন হয়। কারখানায় যারা কাজ করে তারা মজুরি পায়, আর কৃষিকার্য যারা করে তারা ফসল বিক্রি করে। মিলের মালিক রায়বাহাদুর রতনলাল অত্যন্ত ভদ্র, সভ্য এবং সজ্জন লোক। তিনি সঞ্জয়কে বলেছেন, এই মিল তোমার, তুমি যদি একে যত্ন করে উন্নতির দিকে নিয়ে যেতে পারো তাহলে তোমারও ভালো হবে এবং উন্নতি হবে। সঞ্জয়কে করা হয়েছে মিলের ক্যাশ মুন্সি। কিছুদিনের মধ্যেই সঞ্জয়ের পরিচয় হয় নেমিয়ারের সঙ্গে। নেমিয়ারের বোনের নাম রুক্মিণী। যদিও সঞ্জয়ের আশেপাশের কর্মচারীরা তাকে বারণ করেছিল এই দুই ভাই বোনের খপ্পরে না পড়তে, কিন্তু দেখা গেল নেমিয়ার ক্রমশ সঞ্জয়ের ঘনিষ্ঠ হলো এবং একদিন সঞ্জয়ের সঙ্গে 5 টাকা ধার চেয়ে বসল। সঞ্জয় সেই ধারের টাকা না দিতে চাইলে সেই দিনই রাত্রে যখন বৃষ্টি পড়ছিল তখন তার বোন রুক্মিণী হঠাৎ দরজায় এসে টোকা দিতে শুরু করে এবং সঞ্জয় দরজা খুললে রুক্মিণী বলে যে তার দাদার জন্মদিন ছিল, সুতরাং সে খাবার দিতে এসেছে। সঞ্জয় খাবারটি গ্রহণ করে এবং যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ রুক্মিণী সেখানে ছিল উপস্থিত। অবশেষে খাওয়া হয়ে যাওয়ার পর বাসন থালাগুলোকে নিয়ে সে যখন চলে যাচ্ছিল, সঞ্জয় তার হাতের কবজি চেপে ধরে। এরপর দুই যুবক যুবতীর মধ্যে জীবনের জোয়ার উন্মোচিত হয়। ইতিমধ্যে বিদেশ থেকে টন টন জাভা সুগার আসতে শুরু করেছিল, ফলে এদেশে চিনির দাম কমতে থাকে। তাই মিলের মালিক ঘোষণা করে প্রত্যেক শ্রমিক কর্মচারী তাদের বেতনের 40% থেকে বঞ্চিত হবে, অর্থাৎ 60% দেওয়া হবে এবং 40% তাদেরকে আর দেওয়া যাবে না। এবং ক্রমশ দেখা যায় যে জমির ফসলের দামও তারা কমাতে থাকে। এই সময় সঞ্জয় কৃষকদের সঙ্গীভূত হয়ে তাদেরকে গোপনে দ্রব্য বিক্রয় করার পথ বন্ধ করতে বলে। কৃষকরা সঞ্জয়ের এই আহ্বানে সাড়া দেয় এবং তারা তাদের চাষের ফসল বিক্রি করা বন্ধ করে দেয়। ক্রমশই মিলের স্টক যখন শেষ হয়ে আসছিল তখন মিলের মালিক কিন্তু তখনও পর্যন্ত কৃষকদের কাছে হার মানেনি। এদিকে নেমিয়ার একদিন সঞ্জয়ের ঘরে এসে সঞ্জয়ের কাছ থেকে জোর করে ক্যাশের চাবি নিয়ে চলে যায় এবং সঞ্জয় তখন মিলের মালিককে জানাতে বাধ্য হয় যে নেমিয়ার কি করেছে। এর ফলবশত মিল মালিক তার কর্মচারীকে হুকুম দেন যে তারা যেন অবশ্যই ক্যাশের ঘরকে পাহারায় রাখে। সঞ্জয় সেই রাত্রে রুক্মিণীর ঘরের দরজায় উকি দিয়ে দেখেছিল মৃত্যু যন্ত্রণায় সে ছটফট করছে, তার দেহের প্রত্যেকটি শিরা ফুলে ফুলে উঠছে এবং সে মৃত্যুর তাড়নায় যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবার উপক্রম, তখন তার শরীর থেকে একটা রক্তবীজ পৃথিবীর মাটিতে হাত বাড়িয়েছে। সঞ্জয় এখান থেকে দৌড়ে চলে আসে এবং রায়বাহাদুর সঞ্জয়ের তারিফ করেন। সঞ্জয়কে তিনি বকশিশ দেওয়ার জন্য প্রস্তুত হন এবং মুনিমজিকে ডেকে বলেন যে সঞ্জয়ের জন্য একটা ভালো ঘোড়ার ব্যবস্থা করতে, যাতে সে স্টেশনে যেতে পারে। সঞ্জয় যখন ঘোড়া ছুটিয়ে চলেছে তখন তার ঘোড়ার পায়ে একটি ছপাছপ শব্দ হয়, অর্থাৎ একটা জলের স্রোতের মধ্যে ঘোড়া পা দিয়েছে। সঞ্জয় সেখান থেকে নেমে 2 হাতে সেই জল পান করতে শুরু করে এবং সে লক্ষ্য করে সেই নদীর বালির চড়ায়, ভিজে বালির চড়ায় একটি শেয়াল গৃহস্থ ঘর থেকে মুরগি খেয়ে এসে তার গোপে লেগে থাকা রক্তকে চাটছে। আসলে গল্পের কাহিনী এখানেই শেষ হয়েছে। এই শেষের রক্ত চাটা শেয়ালকে সঞ্জয়ের সাথে তুলনা করেছেন গল্পকার। সঞ্জয়ের জীবনের যে অভিব্যক্তি, সঞ্জয়ের জীবনের যে পরিকাঠামো বা সে যে কর্ম সাধন করেছে তা মোটেই শোভনীয় নয়। সে তার পরিবারের সঙ্গে একটুও সম্পর্ক রাখেনি। পরিবারের ওই দারিদ্র পরিস্থিতি থেকে সে বেরিয়ে এলেও এবং পরিবারের কাছ থেকে বারবার তার চিঠি এলেও সে কোনো চিঠির উত্তর দেয়নি। ফলে তার আচরণের মধ্যে কোনো শুভ বোধের পরিচয় আমরা এখানে পাইনি।
তো তার আচরণের মধ্যে যে দিগদর্শন পেয়েছি শুধুমাত্র একটা লোভী, শুধুমাত্র আত্মকেন্দ্রিক এবং মানুষের কাছে একটা সে অপহরণকারী বা ক্ষতিকারক চরিত্র বলে আমরা চিহ্নিত করতে পারি। কারণ যে সুগার মিলে সে চাকরি পেয়েছে সেই মিলের মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কৃষকদের সঙ্গে সে খারাপ ব্যবহার করেছে। যে নারী তাকে এত ভালোবেসেছে সেই রুক্মিণীকে সে কিন্তু জীবন দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে। নেমিয়ার কিন্তু তার কাছ থেকে জোর করে চাবি কেড়ে নিয়ে যায়নি, সেই চাবি দেওয়ার পিছনে সঞ্জয়েরও কিছুটা দুর্বলতা ছিল, সেটি কিন্তু সে অন্য পথে ঘুরপথে সেটিকে মালিকের কাছে জানিয়েছে। সুতরাং চরিত্রটার মধ্যে একটা বিকৃত আচরণ, অর্থাৎ জীবনের প্রত্যুষে সে যে পাওনাগুলো পায়নি সেখান থেকে যে তার মনের মধ্যে বিকৃত কর্কশ একটা রূপের ছায়া পড়েছিল, সেটাই আমরা গল্পের শেষকালে বাস্তবায়িত হতে দেখতে পেয়েছি। সুতরাং এই চরিত্রটার মধ্যে দিয়ে একটা অন্য দিগদর্শন প্রকাশ পায়। আমি এর আগের যে সুন্দরম গল্পের আলোচনা আমি ইতিপূর্বে অন্য ভিডিওতে করেছি, তোমরা সেটা দেখে নিও। সুন্দরম গল্প এবং এই গোত্রান্তর গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি দুজন যুবক, ওখানেও একটি যুবক, এখানেও একজন যুবক, সেই যুবকের মধ্যে যে বিকৃত আচরণ তাদের জীবনের সুষ্ঠু পরিণতির দিকে না নিয়ে গিয়ে তারা যে অকস্মাৎ নিজেদের জীবনকে কোন বিকৃত পথে পরিচালনা করেছে এবং কোন দানবীয় বুভুক্ষু তাদেরকে তাড়িত করেছে তার একটা পরিচয় কিন্তু গল্পকার এখানে প্রকাশ করে তিনি কিন্তু তার গল্পের যে রীতিবৈচিত্র্য তার কিন্তু একটা সূত্রকে তিনি এখানে উদ্ঘাটন করেছেন। অর্থাৎ গল্পকারের গল্প রচনার একটা বৈশিষ্ট্য আমরা এই দুইখানি গল্পের মধ্যে থেকে দেখতে পেয়েছি। সুতরাং দুইখানি গল্পের যে ভিডিও বা বিবরণ সেইটা আলোচনা করে গল্পকার কোন দিগদর্শন, ওখানে সুন্দরম গল্পে সুকুমার এবং গোত্রান্তর গল্পে সঞ্জয় দুজনের মধ্যে যে বিকৃত জীবন আচরণের পথ, অর্থাৎ তারা সরল সহজ পথে জীবন চলবার শপথ নিয়েও যে শেষ পর্যন্ত নিজেদেরকে ধরে রাখতে পারেনি, তার জন্য সামাজিকতার কোন কোন ক্রূর দিক তাদেরকে খর্ব আচরণ করতে সাহায্য করেছে, তার যে পরিচয় গল্পকার আমাদের সামনে তুলে ধরে যে ইঙ্গিত প্রকাশ করতে চেয়েছেন, সমাজের যে দিগদর্শনকে তিনি জাগিয়ে তুলতে চেয়েছেন, সেইটি কিন্তু আমরা ওইখানে আলোচনা করতে পারি। অর্থাৎ গল্পকারের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় বলে তোমাদের একটা প্রশ্ন আসে অনেক সময়। সুবোধ, এরকম প্রশ্নটা হতে পারে সুবোধ ঘোষের গল্পগুলির মধ্যে কোন দিগদর্শন প্রকাশ পায় সেই সম্পর্কে আলোচনা করো। তখন কিন্তু তোমরা এই বৈশিষ্ট্যগুলো বলতে পারো এবং তোমরা দুটো ভিডিওকেই যদি লক্ষ্য করে থাকো তাহলে দুটো ভিডিওর থেকে বিষয়টা বুঝে নিয়ে দুটির আলোচনা স্বতন্ত্রভাবে দেখাতে পারো। দেখালে কিন্তু তোমাদের ওই তৃতীয় প্রশ্নটারও উত্তর হওয়া স্বাভাবিক হয়ে যাবে বলে আমি মনে করি। এই বলে ভিডিওর যেহেতু আকার অনেক বড় হচ্ছে, তাই আমি এই ভিডিওর এখানেই বক্তব্য শেষ করলাম।